প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি রথীন্দ্রনাথ বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, বয়ারভাঙা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হবে গোলীয় দর্পণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দর্পণ সম্পর্কে কিছুটা ধারণা আগে পেয়েছো। আজকে দেখবো আমরা গোলীয় দর্পণ। দেখো, এখানে নামের থেকেই বোঝা যাচ্ছে গোলীয় অর্থাৎ গোলাকৃতি। সাধারণভাবে কোনো গোলকের একটা অংশ পৃষ্ঠ আমরা যদি কেটে নিয়ে এর যে কোনো একটা সাইড সিলভারাইজিং করি, তো রূপা বা কোনো জিনিসে প্রলেপ দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি সেটা একটা দর্পণ হিসেবে কাজ করে অর্থাৎ আয়না হিসেবে কাজ করে, তাহলে তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। তো শিক্ষার্থী, তোমরা এই জিনিসটা সবাই চেনো, দেখতে পাচ্ছ তো? দেখো, একটা আমি চামচ ব্যবহার করছি। এই চামচের দেখো, এটা ভিতরের পাশ, এটা বাইরের পাশ। আমরা এইটাকে যদি একটা গোলক বিবেচনা করতাম, দেখো তো মনে হচ্ছে না একটা গোলক থেকে কেটে নেওয়া? আচ্ছা, এখন এই কেটে নিয়ে আমি যদি এই ভিতরের পাশটা সিলভারাইজিং করি অর্থাৎ রূপা প্রলেপ দিয়ে দেয়, তাহলে এই বাইরের পাশটা কি হবে? আমাদের প্রতিফলক পৃষ্ঠ হিসেবে বিবেচিত হবে এবং সেটাকে আমরা বলবো দর্পণ। এবং সেটা কি দর্পণ? উত্তল দর্পণ। আর যদি আমরা এই বাইরের পাশটা প্রলেপ দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা আমাদের দেখতে পাবো, আমাদের প্রতিবিম্ব দেখতে পাবো কোথাও, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে কোনটা? ভিতরের পাশ। এবং এটাকে আমরা বলবো অবতল দর্পণ। তো শিক্ষার্থী, তাহলে লক্ষ্য করো, আমাদের যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? উত্তল দর্পণ আর দুই অবতল দর্পণ। উত্তল এবং অবতল। সাধারণভাবে আমরা গোলীয় দর্পণ কাকে বলছি একটু খেয়াল করো। আমি লিখলাম না, তোমরা খেয়াল করো। যদি কোনো গোলকের পৃষ্ঠের অংশবিশেষ দর্পণ হিসেবে কাজ করে, তাহলে সেটাকেই বলবো আমরা গোলীয় দর্পণ। আর সেই গোলীয় দর্পণে যদি বাইরের পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। এবং যদি ভিতরের পাশ, অর্থাৎ এটা দেখতে পারো, যদি বাইরের পাশ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাহলে উত্তল দর্পণ। যদি ভিতরের পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাহলে সেটাকে বলবো আমরা অবতল দর্পণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই দুইটার আজকে শুধু উত্তল দর্পণ নিয়ে আলোচনা করব। এই উত্তল দর্পণের বিভিন্ন রাশি, মানে এর সম্পর্কিত যে সকল রাশি, সেই রাশিগুলো আমরা একটু চিনবো এবং উত্তল দর্পণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে একটু লিখে দিই। আজকে আমাদের গোলীয় দর্পণের আলোচনার বিষয় হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের এই দর্পণের প্রথম যে রাশিটা আসে, একদম সর্বপ্রথম যে রাশি, আমরা যদি একটু চিত্রতে দেখে, দেখো এটা কি, আমরা যদি একটা গোলক বিবেচনা করতাম, দেখো তো এই জিনিসটা, এই গোলকের এই অংশটা কেটে নিয়ে আমরা এইটুকু পারছি এবং তার এই যে ভিতরে দাগ দিয়ে দেখালাম যে এই পাশটা সিলভারাইজিং করা, তার মানে আমাদের বাইরের পৃষ্ঠটা মসৃণ, তাহলে সেটা কি হিসেবে কাজ করবে? উত্তল দর্পণ হিসেবে কাজ করবে। আচ্ছা, এই উত্তল দর্পণের প্রথম যে রাশিটা আমরা দেখব, একেবারে এই দর্পণের ঠিক মধ্যবিন্দু, দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে বলবো আমরা মেরু বিন্দু। এটার নাম কি বলবো? মেরু বিন্দু। তাহলে গোলীয় উত্তল দর্পণের আমাদের প্রথম যে রাশিটা দেখলাম, সেটা হচ্ছে মেরুবিন্দু। এই মেরুবিন্দু কাকে বলবো? কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্য বিন্দুকেই বলবো আমরা ওই দর্পণের মেরুবিন্দু। আচ্ছা, এর পরের রাশিটায় আমরা আসতে পারি আমাদের বক্রতার কেন্দ্র। এটাকে আমরা বলতেছি বক্রতার
কেন্দ্র, এই যে বিন্দুটা এটাকে বলতে বক্রতার কেন্দ্র। লক্ষ্য করো তোমরা, এইটাকে যদি আমি একটা গোলক বিবেচনা করতাম, এই গোলকের যে কেন্দ্রটা ছিল সেই কেন্দ্রটাকেই বলবো আমি এই দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে সংজ্ঞাকারে বলতে আমরা এভাবে বলতে পারি, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলবো আমি ওই দর্পণের বক্রতার কেন্দ্র। ঠিক আছে, আমি আরেকবার বলি, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা ওই দর্পণের বক্রতার কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, আমাদের তৃতীয় যে রাশিটা আসবে সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তৃতীয় রাশিটাকে বলতে আমরা প্রধান অক্ষ। আমাদের এই বক্রতার কেন্দ্র এবং এই যে মেরুবিন্দু, এই বিন্দুগামী যদি আমরা কোনো সরল রেখা অঙ্কন করি তাহলে সেই সরল রেখাকে বলবো আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষ, বুঝতে পারছো? আমাদের বক্রতার কেন্দ্র এবং এই যে মেরুবিন্দু, এই বিন্দুগামী যে সরল রেখা আমরা বিবেচনা করছি সেটাকে বলছি আমরা প্রধান অক্ষ। আচ্ছা, এরপরে আসা যাক প্রধান ফোকাস। প্রধান ফোকাস। আমাদের এই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি, প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পরে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলবো আমরা প্রধান ফোকাস। লক্ষ্য করো, আমি এখানে দুইটা আপতিত রশ্মি নিচ্ছি, একটা প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি, এই দ্বিতীয় প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি। এখন এইখানে যখন আপতিত হচ্ছে, আমরা যদি এখানে একটা অভিলম্ব বিবেচনা করি, এটা আপতিত রশ্মি, এখানে যদি আমি একটা অভিলম্ব বিবেচনা করি তাহলে দেখো এই আপতন সে প্রতিফলনের নিয়ম, দ্বিতীয় সূত্র, আপতন কোণের সমান করে কি চলে গেছে, প্রতিফলিত রশ্মি চলে গেছে। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়ে প্রতিফলিত রশ্মি চলে গেছে। একইভাবে আমি যদি এইটা আপতিত রশ্মি হয়, এখানে যদি আমি একটা অভিলম্ব বিবেচনা করতাম তাহলে এইটা হতো আমার আপতন কোণ, এইটা হতো প্রতিফলন কোণ। আচ্ছা, এইবার দেখো এই যে প্রতিফলিত রশ্মি চলে গেল, এই যে আমরা যদি একটু পিছনের দিকে বর্ধিত করি তাহলে মনে হচ্ছে না যে এই প্রতিফলিত রশ্মিগুলো এই বিন্দু থেকে ছড়িয়ে পড়তেছে? তাহলে এই যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে এটাকে আমরা বলতেছি প্রধান ফোকাস। প্রধান ফোকাস। লক্ষ্য করো, আমি একটু সংজ্ঞাকারে বলি, কোন উত্তল দর্পণে প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত মানে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে আমরা বলবো প্রধান ফোকাস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আরেকটা রাশি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি জিনিস? আমাদের যখন এটা একটা গোলক ছিল, এটা একটা গোলক ছিল, আমাদের এইটা ছিল গোলকের কেন্দ্র। দেখো তো, এটা যদি গোলকের কেন্দ্র হয় তাহলে এর একটা ব্যাসার্ধ ছিল, এর একটা ব্যাসার্ধ ছিল এখান থেকে এই পর্যন্ত অথবা এখান থেকে এই পর্যন্ত এই। আচ্ছা, এই গোলকের যে ব্যাসার্ধ সেটা কি এইখান থেকে এই পর্যন্ত, এই গোলকের ব্যাসার্ধটাকে আমরা বলতেছি এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখন আমাদের রাশিটা কি জিনিস? বক্রতার ব্যাসার্ধ। তোমরা সংজ্ঞা আকারে লিখলে এরকম একটু লিখতে পারো, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ
সেইগুলোকে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এইটুকু বক্রতার ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই দর্পণের যে রাশিগুলো সেটা দেখলাম। মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস আর বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা আমি একটু সাথে বলে যাই। আমি যে প্রধান অক্ষ বলছিলাম, এই প্রধান অক্ষ ছাড়াও আরেকটা অক্ষ আছে যেটা গৌণ অক্ষ, যেটা তোমাদের খুব একটা আলোচনা না করলেও চলবে, তারপরে আমি একটু বলে যাই। এই দর্পণ থেকে এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু ব্যতীত আমি যতগুলো রেখা টানবো দর্পণের উপর, এই প্রত্যেকটা রেখাকে বলবো আমি গৌণ অক্ষ। আরেকবার লক্ষ্য করো, এই বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু ব্যতীত যে কোনো বিন্দুতে, দর্পণের যে কোনো বিন্দুতে আমি যতগুলো রেখা টানবো প্রত্যেককে বলবো আমরা গৌণ অক্ষ। ঠিক আছে? এখন আমরা দেখব, এটা ছিল আমাদের বক্রতার কেন্দ্র, একে আমরা সাধারণত ও দ্বারা প্রকাশ করি, আর এই প্রধান ফোকাসকে আমরা সাধারণত এর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন আমরা এই বক্রতার ব্যাসার্ধ, এটাকে আমরা যদি আর বলি, আর আরেকটা রাশি আছে, সরি একটু ভুলে গেছি, এই প্রধান ফোকাস থেকে মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এরও একটা নাম আছে, এটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব। তোমরা এটা একটু লিখে নাও, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। খেয়াল করো, এটা ছিল আমাদের প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস পর্যন্ত থেকে মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব। সংখ্যাকারে বলে এরকম বলতে পারি, প্রধান ফোকাস থেকে মেরু বিন্দু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। আচ্ছা, এরপরে আরেকটা রাশি লিখতে পারো, ফোকাস তল। ফোকাস তল। ফোকাস তল কি জিনিস আমি এটা একটু পরিষ্কার করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমাদের সে দর্পণ হয়, এটা প্রধান অক্ষ, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। এই প্রধান ফোকাসে যদি আমরা একটা তল বিবেচনা করি, প্রধান ফোকাসে যদি আমরা একটা তল বিবেচনা করি, তাহলে সাধারণভাবে সেই তলটাকে বলবো আমরা ফোকাস তল। সংজ্ঞা আকারে একটু লিখতে পারো, ফোকাস তল কাকে বলবো? কোন গোলীয় দর্পণের প্রধান ফোকাসে প্রধান অক্ষের সাথে লম্বভাবে, অর্থাৎ খাড়াভাবে, আমি যদি এই হাতটা বিবেচনা করি, খাড়াভাবে যে তল কল্পনা করা হয় সে তলকে বলা হবে ফোকাস তল। আমি আরেকবার বলি, কোন গোলীয় দর্পণের প্রধান ফোকাসে প্রধান অক্ষের সাথে লম্বভাবে, এই যে আমার হাতটা যেভাবে আছে প্রধান অক্ষের সাথে লম্ব, এটা যদি প্রধান অক্ষ হয় এর সাথে লম্বভাবে যে তলটা আছে সেই তলটাকে বলবো আমরা ফোকাস তল। ওকে শিক্ষার্থী, তাহলে আমরা কি কি শিখলাম? মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব আর ফোকাস তল। আচ্ছা, এখন আমরা এই ফোকাস দূরত্ব, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং বক্রতার ব্যাসার্ধ এইটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটা রাশির ভিতরে একটা সম্পর্ক আছে, আমরা এখন সেই সম্পর্কটা একটু দেখব। তার ক্ষেত্রে উত্তল দর্পণ, আমি প্রথমে বলছিলাম যে আমরা আজকে দুইটাই উত্তল এবং অবতলে শুধু উত্তলটা নিয়ে কিছুটা আলোচনা করব। তাহলে উত্তল দর্পণের প্রধান ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের ভিতরে যে সম্পর্ক সেইটা একটু আমরা এখন দেখব। তো শিক্ষার্থী,
তোমরা লক্ষ্য করছো এখানে আমি একটা উত্তল দর্পণ, দেখো ভিতরের পাশ সিভিলাইজিং করা, তার মানে আমার বাইরের পৃষ্ঠ মসৃণ, তাহলে এটা উত্তল দর্পণ। আচ্ছা, এই ও দেখতে পাচ্ছ, এইটা আমাদের বক্রতার কেন্দ্র। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। আর এই পি থেকে, পিটা হচ্ছে মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে ও পর্যন্ত যে দূরত্ব ছিল সেটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর, ঠিক আছে। আর এই পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব, এটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব, ঠিক আছে। এখন এর ভিতর যে সম্পর্কটা সেইটা আমরা একটু দেখব। আচ্ছা, তো প্রথমেই দেখো আমি এখানে এ বি একটি আপতিত রশ্মি, এই দর্পণে এ বি একটি আপতিত রশ্মি। আচ্ছা, এই আপতিত রশ্মিটা এই যে প্রধান অক্ষ দেখতে পাচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে। আচ্ছা, সমান্তরাল আপতিত হলে এই ক্ষেত্রে এই যে আই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের আপতন কোণ। এখন আপতন কোণ কিভাবে পাইছে একটু খেয়াল করো, যে ও এন একটা অভিলম্ব, ও এন অভিলম্ব, এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের আপতন কোণ। এখন আরেকটা জিনিস দেখো, ও এন কে অভিলম্ব বলছি কেন, তোমরা জ্যামিতিতে পড়ছো যে কোনো বৃত্তের, এটা কি একটা গোলক ছিল না আমাদের, যে গোলক একটা বৃত্তের আকারে, এইখান থেকে এই যে এইটুকু ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এই বিন্দুতে কি হয়, লম্ব হয়। এটা তোমরা জ্যামিতিতে প্রমাণ করছো যে কোনো গোলকের ব্যাসার্ধ ওই বিন্দুতে স্পর্শের উপর লম্ব, এই ধরনের একটা প্রমাণ করছো। তাহলে ও এন কে আমরা এখানে লম্ব হিসেবে বিবেচনা করতে পারি, তাহলে সেটা যদি লম্ব হয় এক্ষেত্রে অভিলম্ব, সেই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে আপতন কোণ, আর এইটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। আচ্ছা, তাহলে এই চিত্র থেকে দেখো আমরা এই প্রতিফলনের দ্বিতীয় যে সূত্রটা ছিল, আমরা বলতে পারি কোণ আই সমান সমান কোণ আর, অর্থাৎ আমরা এখানে যদি একটু নাম বলি, কোণ এ বি এন সমান সমান কোণ সি বি এন, এটা বলতে পারি আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমাদের এই এ বি আর যদি আমি একটু নাম দেই, মনে করো কিউ, এই কিউ পরস্পর সমান্তরাল লেখা, এই সমান্তরাল লেখা, আর এন ও এইটাকে আমরা ছেদক বলতে পারি। তাহলে ছেদক যদি হয় তাহলে লক্ষ্য করো এই এ এন বি কোণটা, কোণ এ এন এ বি এন, এ বি এন কোণটা দেখো তো এই কোণের সমান না, আমাদের এই বি ও পি বা বি ও এফ এই কোণের সমান, তাই বলতে পারি কোণ বি ও এফ। এখন আমি পাইলাম এ এ বি এন সমান সমান বি ও এফ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এই এন বি সি যে কোণটা চলে যায় সিবিএন বা সিবিএন, এই কোণটা আবার দেখো এই কোণটার সমান, কারণ এরা কি কোণ, বিপ্রতীক কোণ। তার মানে আমি আবার বলতে পারি কোণ সিবিএন সমান সমান কোণ ও বি এফ, ও বি এফ এই কোণটা, তার মানে এই আর কোণ সমান এইটা। আচ্ছা, এবার খেয়াল করো, আই সমান ছিল আর, আবার আই সমান এই কোণটা, আর আর সমান এই কোণটা, তার মানে আমরা বলতে পারি আমাদের ডান পাশে এই দুইটা কোণ পরস্পর সমান। খেয়াল করো এখন জ্যামিতি, কোণ বি ও এফ সমান সমান, আমরা বলতে পারি কোণ বি ও এফ সমান সমান কোণ ও বি এফ। অতএব কোণ বি ও এফ সমান সমান কোণ ও বি এফ। দেখতে পাচ্ছ, কোণ বি ও এফ সমান সমান কোণ ও বি এফ, তার মানে এই দুইটা কোণ সমান।
এখন এই দুইটা কোণ যদি সমান হয়, দেখো তো এই দুইটা কোণ কিসের ভিতর আছে? আমাদের ত্রিভুজ BOF এই ত্রিভুজের ভিতর আছে। BOF এই ত্রিভুজটার ভিতর আছে। তাহলে এই ত্রিভুজের এই দুইটা কোণ সমান, তার মানে এটা যদি দুইটা কোণ সমান হয়, আমরা জ্যামিতি থেকে জানি কোন ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু দুটি পরস্পর সমান। অর্থাৎ আমরা এখানে বলতে পারি অতএব BF সমান সমান OF। খেয়াল করো, BF এই বাহুটা সমান সমান OF এই বাহু। আচ্ছা, এইবার আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই বি বিন্দুটা যদি পি বিন্দু থেকে খুব একটা বেশি দূরে না হয়, অর্থাৎ এই আপতিত রশ্মিটা যদি প্রধান অক্ষের কাছাকাছি হয়, তাহলে আমরা এই PF সমান সমান BF বলতে পারি। কি বলতে পারি? PF সমান সমান BF। খেয়াল করো, আমি এই যে কথাটা বলছি, বি বিন্দুটা যদি প্রধান অক্ষের নিকটবর্তী হয়, তাহলে আমরা এই এফ থেকে বি বিন্দু দূরত্ব যা, এফ থেকে পি বিন্দু দূরত্বটা ঠিক তাই হবে। এটা একটু দেখতে হবে, একেবারে সমান না হলেও অনেকটা কাছাকাছি হয়। আমি এই বি বিন্দুটা যদি আরো কাছে নিতাম, তাহলে একেবারে আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে এফ বি সমান সমান এফ পি। তাহলে আমরা যেহেতু সংজ্ঞায় বলেছিলাম যে এটা প্রধান অক্ষের সমান্তরাল হলো নিকটবর্তী, তাহলে আমরা বলতে পারি পি এফ সমান সমান বিএফ। এখন লক্ষ্য করো, এই বিএফ সমান ছিল আবার ওএফ, আবার পিএফ সমান বিএফ। তার মানে আমরা বলতে পারি অতএব পিএফ সমান সমান ওএফ। অর্থাৎ আমার এই পি থেকে এফ পর্যন্ত দূরত্ব আর ও থেকে এফ পর্যন্ত দূরত্ব সমান। এখন দেখো তো, পিএফ আর ওএফ মিলে, পিএফ আর ওএফ মিলে এটাকে আমরা কি বলতে পারি? ওপি। ওপি বলতে পারি। এই পি থেকে এফ পর্যন্ত আর এফ থেকে ও পর্যন্ত এই দুটো মিলে হচ্ছে ওপি। আর সেই ওপি কে আমরা কি বলি? আর। আর আবার ওপি সমান সমান আমি বলতে পারতেছি পিএফ প্লাস ওএফ। আমি এখানে একটু মুছে দিই। আমি ওপি সমান বলছি ওপি সমান সমান পিএফ প্লাস ওএফ, পিএফ প্লাস ওএফ। আচ্ছা, আর এই ওপি মানে হচ্ছে, ওপি সমান ছিল আমার আর, আর পিএফ সমান ছিল আমার এফ, পিএফ সমান এফ। আর যেহেতু পিএফ আর ওএফ সমান, তাহলে এই ওএফ এর পরিবর্তেও এক লাইন বেশি লিখি, ওপি সমান সমান পিএফ প্লাস পিএফ। খেয়াল করো, এখান থেকে আমাদের পিএফ সমান ছিল ওপি, ওএফ, তাহলে ওএফ এর পরিবর্তে আমি কি লিখলাম? পিএফ। এখন ওপি ছিল আমার আর, আর সমান সমান এটা এফ প্লাস এফ, বা আর সমান সমান আমাদের 2f। অতএব এখান থেকে আমরা f সমান সমান বলতে পারি r/2। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে আমরা একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস দূরত্ব এইটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে আমরা একটা সুন্দর সম্পর্ক পাইলাম, গোলীয় দর্পণের প্রধান ফোকাস বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই জিনিসটা যারা জ্যামিতি বোঝো, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপরেও এই ক্লাসটা একটু ভালো করে দেখবা, এই চিত্রের সাথে একটু মিলাই দেখবা। এই যে আমি কোণগুলো সমান করছিলাম এবং এই যে বাহুগুলো সমান করলাম এই ত্রিভুজের, এইগুলো সমান করে আমরা এই যে এটা দেখছি, এটা একটু ভালো করে দেখবা। তোমরা বইয়েরও হেল্প নিতে পারো, তাহলে আরো সুন্দর করে বুঝবা। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আশা করি সবাই বাসায় আছে এবং ভালো আছো এবং বাসায় থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।